দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মোহনা টেলিভিশনের নতুন আয়োজন মোহনা প্রবাসে। আপনাদের সঙ্গে আছে আমি কাজী ইহসান বিন দিদার, আর আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি এবং অভিবাসন বিশেষজ্ঞ ও আইনজীবী তাজউদ্দিন শাহ। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। থ্যাংক ইউ। আমরা আজকে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের বেশ কিছু দিক নিয়ে আপনার সাথে একটু আলোচনা করব। শুরুতেই জানতে চাইব যে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের আসলে একুরেট সংখ্যাটা এখন কত এবং এদের মধ্যে কতজন আপনার অবৈধ হয়ে আছেন? এখন এটার দুইটা স্ট্যাটিস্টিক, যারা লফুলি আছে মানে যাদের একটা অফিসিয়াল রেকর্ড আছে, যাদের ইমিগ্রেশন ঠিক আছে, এটা হচ্ছে কি নিয়ারলি 500,000। এটা হচ্ছে ফিগার। এখানে দ্যাট ইনক্লুড যারা রিসেন্টলি ইউরোপ থেকে, আপনারা শুনছেন হয়তো একটা ম্যাস মাইগ্রেশন হয়েছে ব্রেক্সিটের আগে, ওই বাঙালিরা ধরে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার বা যারা এখানে বিভিন্ন ভিসাতে আছে, ওয়ার্ক পারমিট বা সেটেলমেন্ট ভিসাতে, সো ওইটা 500,000 হবে। এবং অবৈধভাবে কত লোক আছে সেটা অলমোস্ট ইম্পসিবল টু সে, কারণ ব্রিটিশ সরকারের কাছে এই ধরনের কোনো একটা স্ট্যাটিস্টিক নাই। এবং অবৈধ লোক যদি অথরিটির কাছে ধরা দেয়, কোনো ধরনের অ্যাপ্লিকেশন করে, তখন তো তারা হিসাবে আসে। সো অনেক আছে যেটারে আমরা আনডকুমেন্টেড ইমিগ্রান্টস বলি। তো ওইটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলি, বা আমার সাথে অনেকেও একমত হয় যে দিস কুড বি ইন এক্সেস অফ 300,000। সো এইটা ফিগারটা ধরতে পারেন নিয়ারলি 1 মিলিয়ন বাংলাদেশি মানুষ ইউনাইটেড কিংডমে আছে। আচ্ছা, এখন আপনার যারা অবৈধ অভিবাসী আছেন, যে এখন যে নতুন সরকার, সেই নতুন সরকার তো নানা ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে এবং শোনা গেছে তাদেরকে ইন্টারিম সময়টার জন্য রুয়ান্ডাতে রাখা হবে। তো আসলে এই বিষয়টাতে আমাদেরকে একটু বিস্তারিত যদি বলতেন। ওকে, এই রুয়ান্ডা ইস্যুটা গত 4 বছর থেকে এটা একটা পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়াইছে ইউনাইটেড কিংডমে। এটা আইনটা পাশ হইতেছিল না এবং এটা সর্বোচ্চ আদালত থেকে এখান থেকে ওইটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। তারপরে যারা ওখানে রাজনৈতিক আশ্রয় চায়, যেটাকে আমরা অ্যাসাইলুম বলি, সো ইউনাইটেড কিংডম ইজ পার্ট অফ দ্য সিগনেটরি কান্ট্রি টু ইউএন রেফিউজি কনভেনশন। তো ওইটা ইউনাইটেড নেশনও বলে দিছে যে যারা তোমার দেশে রাজনৈতিক আশ্রয় চাবে তাদেরকে তুমি রুয়ান্ডাতে পাঠাইতে পারবে না, বিকজ দিস ইজ নট উইদিন দ্য স্পিরিট অফ দ্য কনভেনশন। তো আমি এটাই ডিটেল একটু পরে আসি। তো কেন এত টাফ ইমিগ্রেশন হইতেছে ডে বাই ডে ইন ইউনাইটেড কিংডম? ইউনাইটেড কিংডম তো ছোট্ট একটা দেশ। এখন যারাই ইউরোপে যায় সবার কিন্তু টার্গেটটা হচ্ছে আলটিমেটলি তারা একটা হোম বানাবে ইউনাইটেড কিংডমে, কিন্তু এই ক্যাপাসিটি তো ওই দেশের নাই। তারপরে মনে করেন ইউরোপের, আপনারা জানেন যে বিভিন্ন দেশে বর্ডারটা কিন্তু রিল্যাক্স, এখানে কোনো পাসপোর্ট কন্ট্রোল নাই, এখানে মানুষ ফ্রিলি আসা যাওয়া করতে পারে। তো সবাই এন্ড আপ হয় ফ্রেঞ্চ বর্ডারে। তারপরে ওখান থেকে রাতের অন্ধকারে ওরা বিভিন্নভাবে যারা হিউম্যান ট্রাফিকিং করে ওদের থ্রুতে ওরা ইউনাইটেড কিংডমে আসিয়া এখানে থাকতে চায়। এবং এই ফিগারটা বাংলাদেশি সংখ্যা হবে খুব স্মল একটা সংখ্যা হবে, যারা লিবিয়া পর্যন্ত যেতে পারে, তারপরে ইউরোপে যেতে পারে, ওইরা বাঙালি। কিন্তু এই পদক্ষেপটা সরকার নিছে যে যারাই ওখানে অবৈধভাবে যায় তারা অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করে, যেটাকে আমরা রাজনৈতিক আশ্রয় বলি। তো ওই জিনিসটা কমানোর জন্য সরকার একটা ডিটারেন্ট ইফেক্ট আমরা বলতে পারি যে এইটা ইন্ট্রোডিউস করছে যে তুমি আমার দেশে যদি অবৈধভাবে তুমি যদি আসো ইউনাইটেড কিংডমে, তাইলে তোমাকে আমরা অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করলে তোমাকে রুয়ান্ডাতে পাঠাই দিব। এখন যদি বাংলাদেশ থেকে কেউ যায়, ফর এক্সাম্পল স্টুডেন্ট হিসাবে যায়, কেয়ার ভিসায় যায়, ওয়ার্ক পারমিট হোল্ডার হিসাবে যায়, সে যদি তার ভিসা থাকা অবস্থায় বা ভিসা এক্সপায়ার হওয়ার পরেও যদি সে অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করে, তারে কিন্তু ওই রুয়ান্ডার ক্যাটাগরিতে পড়বে না। রুয়ান্ডার ক্যাটাগরিটাই হচ্ছে কি যারা অবৈধভাবে ঢুকবে।
সো এই অবৈধ ম্যাস মাইগ্রেশনটা স্টপ করার জন্য ইউনাইটেড কিংডমের এই পদক্ষেপ। তো এটা কতটুকু বাস্তবায়িত হবে, ইট ইজ বেসিকলি ওয়েট অ্যান্ড সি পলিসি। কারণ এইটা আমি একটু আগে আপনাকে বলছি, এটা ইউএন রেফিউজি কনভেনশনের এগেইনস্টে যায়। ইউএন এই আইনটারে ইন্ডোর্স করে নাই এবং ইউনাইটেড কিংডমের হাইয়েস্ট কোর্টও এটা রিজেক্ট করে দিছে, বলছে যে ইট ইজ ইন ব্রিচ অফ হিউম্যান রাইটস ফর ইউএন কনভেনশন। তুমি ইউকের মধ্যেই প্রসেসিং করো, কিন্তু সরকার কোর্টের কথাও শুনে নাই, মানে ইউএনের কথাও না শুনে তারা আইনটা ফাস্ট ট্র্যাক করছে। সো ইট ওয়াজ এ কাইন্ড অফ চ্যালেঞ্জ ফর দ্য গভর্নমেন্ট অ্যান্ড এ পলিটিক্যাল ইস্যু। এবং আপনারা জানেন যে ভেরি সুন ইউনাইটেড কিংডমে একটা আর্লি জেনারেল ইলেকশন হবে। সো অ্যাচিভ দ্য পপুলারিটি ফ্রম দ্য পাবলিক, এই আইনটারে ফাস্ট ট্র্যাক করে পাস করা হয়েছে। আপনি আমাদেরকে বললেন যে যারা অবৈধভাবে প্রবেশ করবে তাদের জন্য এই রুয়ান্ডার যেই সিস্টেমটা সেটা, কিন্তু আসলে এখন পর্যন্ত আসলে কতজন বাংলাদেশি অবৈধভাবে প্রবেশ করেছেন এমন ধরনের কোনো সমীক্ষা হয়েছে কিনা, অথবা এমন কোনো বাংলাদেশিকে পাঠিয়ে দেওয়া হয়েছে কিনা? রুয়ান্ডাতে পাঠানোর জন্য কয়েক মাস আগে অ্যাটেম্প নেওয়া হয়েছিল, একটা প্লেনও চার্টার করা হয়েছিল, কিন্তু ওইটা সাকসেসফুল হয় নাই। ওইটা প্লেন ডিপার্চার করার 10 মিনিট আগে কোর্ট থেকে ইনজাংশন আসছে যে ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস, যে তুমি ইউনাইটেড কিংডম এটা করতে পারবে না, তখন তো কোর্টের অর্ডার মানতে হবে। সো হোল চার্টার্ড ফ্লাইট ওয়াজ সাসপেন্ডেড। একজন লোক এখন পর্যন্ত আমরা শুনছি ভলান্টারিলি রুয়ান্ডাতে গেছে। তো অনেক দীর্ঘদিন অবৈধভাবে আছে, ইমিগ্রেশন ঠিক হইতেছে না, ওরা কিন্তু 3000 পাউন্ড করে অফারও করতেছে। হয়তো সে ইচ্ছাকৃত বলছে যে আমি 3000 পাউন্ড পাবো, রুয়ান্ডা যাব, তারপরে আমার এই 3000 পাউন্ড নিয়ে আমার দেশে চলে যাব। এটা আমি শোনার পরে আমি বলছি যে ইট কুড বি কাইন্ড অফ পলিটিক্স অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, জাস্ট টু শো দ্যাট উই আর সাকসেসফুল ইন আওয়ার স্টেপস। সো এটা এখন পর্যন্ত কোনো লোক, এই একজনই আমি শুনছি, আর বাকি কতটুকু সাকসেসফুল হবে উই ডু নট নো। এবং যারা এখানে অবৈধভাবে আছে, এইটা এদেরকে ইউনাইটেড কিংডম থেকে রিমুভ করার সাকসেস রেটটা সরকারের লেস দেন 1%। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। লোক ধরা না দিলে তাদেরকে রিমুভ করা ভেরি ডিফিকাল্ট। সো বিভিন্ন ধরনের আইন আছে। এখন মনে করেন এখানে একটা হিউম্যান রাইটসের যে ল আছে, যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে, এটার আন্ডারে কাজ করতে গেলেই এখানে যে কোর্টের বাধা আছে, এবং যেটা দ্য গোল্ডেন রুল বলতে পারেন আপনি, যে ইউনাইটেড কিংডমের যে কোর্ট এবং পলিটিক্স দুইটা জিনিস কিন্তু সেপারেট। যারা পলিটিশিয়ানদের কথা চিন্তা ভাবনা করে কোনো রায় দেয় না। সো যার কারণে এটা কতটুকু বাস্তবায়িত হবে আই ডোন্ট নো। অ্যান্ড এগেইন আমি আপনাকে বলতেছি যে কতজন লোক, ইট নট বাংলাদেশ বাট ফ্রম অল ওভার দ্য কান্ট্রি, কতজন লোক অবৈধভাবে ইউনাইটেড কিংডমে আছে, সেই স্ট্যাটিস্টিকটা সরকারের কাছে নাই। এবং ফর প্র্যাকটিক্যাল রিজন এটা কখনো ওরা ওয়ার্কআউট করতে পারবে না, হাউ মেনি পিপুল লিভিং ইলিগালি ইন দেয়ার কান্ট্রি। আরেকটা বিষয় একটু আসি, সেটা হচ্ছে যে যুক্তরাজ্য ছাত্রছাত্রীদের কাছে একটি স্বপ্নের গন্তব্য। তো এখানে প্রচুর পরিমাণের ছাত্রছাত্রী বাংলাদেশ থেকে যেতে চান পড়াশোনার জন্য। আসলে যুক্তরাজ্যে কি ধরনের পড়াশোনা বা কোন ধরনের সাবজেক্ট বা বিষয়ের উপর গেলে পড়তে বাংলাদেশিদের জন্য অনেক বেশি ভালো হয় এবং সুযোগ সুবিধা অনেক বেশি? এটা খুব ভালো একটা নিউজ অ্যান্ড এটা এনকারেজিং যে আমি নিজেও ব্যক্তিগতভাবে চাই আমার দেশের প্রচুর স্টুডেন্ট যাক, মানুষ বাংলাদেশে যাক। এবং হয়তো রিমিটেন্সের ব্যাপারে আপনি সুযোগ দিলে আমি পরে কথা বলবো। কিন্তু যারা স্টুডেন্ট হিসাবে যাইতেছে, ভিসাটা বর্তমানে একটু রিল্যাক্স আছে, কিন্তু ওখানে গিয়ে অনেক সুযোগ আছে। যদি যারা সিরিয়াসলি লেখাপড়া করবে, একটা কোয়ালিফিকেশন অ্যাচিভ করবে, তখন তারা মনে করেন ওয়ার্ক পারমিটে যেতে পারে বা ইনভেস্টমেন্ট ক্যাটাগরির ভিসাতে যেতে পারবে। বিভিন্ন উইন্ডোজ অফ অপরচুনিটিস আছে। এখন ইন দ্য ফার্স্ট প্লেস যদি আপনি স্টুডেন্ট হিসাবে যান, যাওয়ার পরে যদি আপনার
মাইন্ডসেটটা যদি থাকে যে আমি ওখানে গিয়ে কষ্ট করব না, লেখাপড়া করব না, তাইলে তো আপনি অবৈধ হয়ে গেলেন। ওখানে লেখাপড়া কন্টিনিউ না করলে ইউনিভার্সিটি ওখানকার হোম অফিসকে জানাই দিবে যে হি অর শি নো লঙ্গার ইজ আওয়ার স্টুডেন্ট, তখন ওর ভিসাটা ইন্টারনালি কার্টেল করে দিবে, তখন তো আপনি অবৈধ হয়ে গেলেন। এবং যারা স্টুডেন্ট হিসাবে যেতে চায়, থ্রু ইয়োর প্রোগ্রাম আই এম জাস্ট টেলিং টু মাই ইয়াং অডিয়েন্স, ইটস এ গুড প্লেস টু স্টাডি, কিন্তু ইট ইজ অলসো ভেরি এক্সপেন্সিভ। এখন এখানে আগে যে প্রাইভেট কলেজগুলো ছিল অলমোস্ট ফিনিশড, ওই প্রাইভেট কলেজগুলো কিন্তু আর নাই ওখানে। সো আপনারা মেইন স্ট্রিম ইউনিভার্সিটিতে স্টাডির জন্য যেতে হবে, এবং ওখানে আপনাদের একটা ডিগ্রি কোর্স করতে হইলে এস্টিমেটেড বাংলাদেশের 15 থেকে 20 লক্ষ টাকা আপনার বাজেট আপনি রাখতে হবে। অন দ্য টপ আপনার অ্যাকোমোডেশন, মেনটেন্যান্স। সো আপনাদের মা বাবা যারা গার্জিয়ান আছেন, আপনারা যারা নিজেদের ওন ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিংয়ে যাবেন, আপনারা এই রোড ম্যাপটা চিন্তা করে যাবেন যে আমি যে 3 বছরের কোর্সের জন্য যাইতেছি বা 1 বছরের কোর্সের জন্য, এটা কি আসলে আমার অ্যাফোর্ডেবিলিটির ভিতরে আছে কি না। এখন আপনি যদি চিন্তা করে যান যে আমি ওখানে গেলাম, আমি একটা জিরো ফিগার নিয়ে গেলাম, আপনি কিভাবে নিজকে মেনটেন করবেন? অ্যাকোমোডেশন ইজ ভেরি এক্সপেন্সিভ। ইউনিভার্সিটির ফি হয়তো আপনাকে 2-3 ইনস্টলমেন্ট দিবে, আপনি যদি ওদের টাকা পেমেন্ট না করেন আপনার ভিসা কার্টেল করে দিবে। সো ওই জিনিসগুলা চিন্তাভাবনা না করে যারাই গেছে বা যাওয়ার ইচ্ছা আছে যে আমরা স্টুডেন্ট হিসাবে যাইতেছি, কিন্তু ওরা গিয়ে যে আমি আমার প্র্যাকটিসে যেটা দেখতেছি, দ্য গ্রেট মেজরিটি স্টুডেন্টের কমপ্লেনটা হচ্ছে কি আমরা এফোর্ড করতে পারতেছি না। সো দেশ থেকেও টাকা নিয়ে আসতে পারতেছি না, এখানে কাজও পাইতেছি না, এবং কাজ তো ওরা আপনারা জানেন যে 20 আওয়ার্সের উপর কাজ করতে পারবে না, যেটা পার্ট টাইম কাজ, লিমিটেড ইনকাম। সো ওইটা দিয়ে কিভাবে কি করবে? সো আপনাদের যদি এই ধরনের যদি একটা রোড ম্যাপ না থাকে, my advice would be that it is better not to go to United Kingdom. ওই পৃথিবীর বিভিন্ন দেশে উইন্ডোজ অফ অপরচুনিটিস আছে, এবং যে সেক্টরে আপনারা স্টাডি করতে পারেন বা আপনারা কন্ট্রিবিউশন করতে পারেন, এটা মেডিসিনে আছে বা হেলথ সেক্টরের বিভিন্ন দিক আছে যেখানে আপনারা ডিগ্রি নিয়ে ওখানে যে কোনো কোম্পানি আপনাদেরকে স্পন্সর করবে, আপনারা থাকতে পারবেন। আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে কি আপনারা যারা কেয়ার ওয়ার্কার ভিসায় যাইতেছেন, আপনারা যারা ওয়ার্ক পারমিটে যাইতেছেন, ওখানে তো আপনারা যদি জব থাকে, কাজ করেন 5 বছরের পরে তো আপনারা ওখানে সেটেল হয়ে যেতে পারবেন। এখন পর্যন্ত প্রবাসী যে বাংলাদেশিরা আছেন তাদের কোনো সমীক্ষা হয়েছে কিনা, এবং কতজন বাংলাদেশি এখন পর্যন্ত যুক্তরাজ্যে গিয়েছেন, এটা ধারণা পাওয়া যাবে কিনা? এবং আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাবো যে বাংলাদেশিরা সেখানে আসলে কোন কোন পেশায় আছেন? 2 ক্যাটাগরির বাঙালি আছে ওখানে। এক গ্রুপ আছে যারা ব্রিটিশ বাংলাদেশি বলতে পারেন, ব্রিটিশ বাংলাদেশি যারা হয়তো 2nd, 3rd বা 4th জেনারেশনে আছে। তো এরা ইনশাল্লাহ দে আর ভেরি প্রোগ্রেসিভ এট দ্য মোমেন্ট, এবং ওরা যে ট্রেন্ডটা ছিল যে বাঙালিরা ওখানে রেস্টুরেন্টে বা ফ্যাক্টরিতে কাজ করে, দিস ইজ নো লঙ্গার দ্য কেস। ইনফ্যাক্ট দ্য নিউ জেনারেশন দে আর নট ইন্টারেস্টেড টু ওয়ার্ক ইন রেস্টুরেন্ট অর ফ্যাক্টরি। তো আমরা যারা ব্রিটিশ বাংলাদেশি আছি, আমরা মনে করেন এভরি সেক্টর, আমি বলবো পলিটিক্স, মেডিসিন, লিগ্যাল প্রফেশন, সব কিছুতেই আমাদের ইনশাল্লাহ আমাদের কন্ট্রিবিউশন আছে। এবং আমরা এখানে in terms of our achievement we are doing much better than Pakistani, এবং in some of the sector we are doing better than the Indian origin people. So এটা হচ্ছে কি আমাদের যারা ব্রিটিশ বাংলাদেশি, আর সেটা হচ্ছে যারা নতুন যাচ্ছে এখানে, মনে করেন স্টুডেন্ট হিসাবে যাচ্ছে, কেয়ার ওয়ার্কার হিসাবে যাচ্ছে, ওদের তো একটু সময় লাগবে যে তারা অ্যাডজাস্টমেন্ট করতে বা ভালো একটা চাকরি পাইতে। সো
এরা এখনও ওই মেইন স্ট্রিমে যেতে পারতেছে না। আবার আরেকটা ক্লাস আছে ইনশাল্লাহ আমাদের এখান থেকে যারা প্রফেশনাল আছেন, ফর এক্সাম্পল কোয়ালিফাইড ডাক্তার, টু ইনহান্স দেয়ার কেরিয়ার প্রসপেক্ট, তারা যদি ওখানে এডুকেশনের জন্য যায়, দেয়ার আর লটস অফ অপরচুনিটিস ওখানে। NHS যেটা মেডিকেল সেক্টরে অনেক ডাক্তাররা কিন্তু ওখানে, আমি নিজে ব্যক্তিগতভাবে কাজ করি, আমি অনেক খুশি হই যখন দেখি যে একটা হসপিটালের আন্ডারে যখন তারা ফরেন স্টুডেন্ট হিসাবে ট্রেনিং করে, তখন হসপিটালটাই এনকারেজ করে আমাদের ডাক্তারদের শর্টেজ আছে, তোমাদের স্পন্সর করব, এখানে থেকে যাও। মোহনা স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীতে নতুন কোন অতিথি নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব মোহনা প্রবাস নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোহনা টেলিভিশনের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।